তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করেই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ঐতিহাসিক বৈঠক হয়েছে লন্ডনে, সে বৈঠক শেষে যেই যৌথ ঘোষণা এসেছে সেখানে বলা হয়েছে যে যদি যথেষ্ট প্রস্তুতি নেওয়া যায় এবং সংস্কার বিচার যথেষ্ট অগ্রগতি হয়, তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। সেই ঘোষণা নিয়ে গত ৩-৪ দিন ধরে আমরা নানান ব্যাখ্যা বিশ্লেষণ শুনছি। বেশিরভাগ বিশ্লেষকরাই বলছেন যে এটি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো নিশ্চিত ঘোষণা না, এখানে শর্ত আছে, যদি কিন্তু আছে। এবং ওই যৌথ ঘোষণার মধ্যে এপ্রিলে নির্বাচনের যে সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন সেটাও পুনরুক্তি করা হয়েছে। বিএনপির যে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তার কোনো উল্লেখ ছিল না। সব মিলিয়ে এই ঘোষণাকে অনেকেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর কোনো নিশ্চয়তা এই ঘোষণার মধ্যে নাই। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি এই ঘোষণাতে খুব খুশি হয়েছে, আনন্দের জোয়ারে ভেসেছে এবং তারা অনেক বেশি আশাবাদী হয়েছে। তো সেই আশাবাদ এবং নানা রকমের প্রত্যাশার কথা আমরা কয়েকদিন শুনেছি। আজকে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সরকারের উদ্দেশ্যে বলেছেন যে লন্ডনে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই মোতাবেক নির্বাচন কমিশনের সাথে আলোচনা শুরু করার তাগিদ দিয়েছেন তিনি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা নিশ্চিত হয়ে এত খুশি হয়ে থাকতে পারেন, তাহলে আবার সেটার জন্য তাগাদা দেওয়ার প্রয়োজন কেন হচ্ছে? কেন সরকারকে বলতে হচ্ছে সেই লন্ডনের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করতে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে? তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার যে আশঙ্কার কথা অনেক বিশ্লেষকরাই বলেছিলেন, এটাকে মূলা ঝুলানো কলা ঝুলানো বলে অনেকে উল্লেখ করেছেন। বিএনপি কি সেটি উপলব্ধি করতে পেরেছে? তাহলে বিএনপির এই উচ্ছ্বাস, এত খুশি, এত আনন্দ কি মিলিয়ে যাবে? এমন প্রশ্নই এখন উঠছে। আমাদের আজকের আলোচনার বিষয় ফেব্রুয়ারিতে নির্বাচনের তাগিদ। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক জনাব গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক জনাব এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও একযোগে সম্প্রচারিত হচ্ছে। আমরা আলোচনাটা শুরু করতে যাই রনি ভাই আপনাকে দিয়ে। ওই ঘোষণার তাৎপর্য, ওই ঘোষণার মধ্যে কতটুকু আশ্বাস আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে? এটি কি কোনো কৌশল কিনা প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারের দিক থেকে? এই আলোচনা তো অনেক হয়েছে, আপনারাও নিশ্চয়ই করেছেন। বিএনপির পক্ষ থেকে এখন আবার যখন তাগাদা দিতে হচ্ছে, আহ্বান জানাতে হচ্ছে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য, তাতে কি বিএনপি সন্দিহান হয়ে পড়ছে মনে হয়? না, প্রথমত হলো যে বিএনপির জন্য এটা একটা সারপ্রাইজিং ছিল। জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি, এটা বৈঠক হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টার আগে বাংলাদেশের বিএনপির যার শীর্ষ পর্যায়ের যদি আপনি 1000 নেতা ধরেন, তারা এই বিষয়টা জানতেন না। এবং এই বিষয়টা নিয়ে যে একটা জনমত বা গণমত, এটা বিএনপির মধ্যে তখনও তৈরি হয় নাই। ফলে এটা একটা, যখন বৈঠকটা হলো, এটা প্রথমে ইট ওয়াজ এ সারপ্রাইজ। যেমন দেখা গেল আমাবস্যার আকাশ। কিন্তু যাওয়ার আগ থেকেই তো বলা হচ্ছিল বৈঠক হবে, হতে পারে। ওইটা হতে পারে, বাট এটা কনক্রিট ছিল না। শুনুন, ব্যাপার হলো গত 15টি বছর ধরে, আরও আগে, সেই 111 থেকে, না আরও আগে, আপনি ধরেন 2002 সন থেকেই পত্রপত্রিকা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে নেতিবাচক খবরগুলো প্রকাশ করে আসছিল 2002-03 সন থেকে, সেই তখনকার জোট সরকারের আমলে। তো এই কারণে হয় কি যে জনাব তারেক রহমান এখন শীর্ষ নেতৃত্বে আছেন, তো তার সম্মান, তার ইমেজ, তার সব কিছু নিয়ে বিএনপির মধ্যে একটা চাপা, একটা দ্বৈত যে ভাব। আসলে তাকে তো বিভিন্ন ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন সময়টাতে, এগুলো এক। তো সেই যখন একটা ব্যাড ইমেজ 2001 থেকে 2006 পর্যন্ত, সেই ব্যাড ইমেজটার উপরে আবার একটা কুঠারাঘাত হয়েছে 111-এর সময় তার গ্রেপ্তার। এরপর তিনি যখন দেশের বাইরে চলে গেছেন, চলে যাওয়ার পরে এই যত মিডিয়া আর আওয়ামী লীগের যত মুখ আছে, সবগুলো মুখ একত্র হয়ে এই ভদ্রলোককে মানে ছোট করার জন্য যা যা করার দরকার সব কিছু করে হয়েছে এই 2024 সনের আগস্ট মাসের একেবারে 5 তারিখ পর্যন্ত সর্বোচ্চ।
কারা করেছে? মিডিয়া করেছে, আওয়ামী লীগ করেছে, সবাই করেছে। এখন তাকে যারা আপহোল্ড করেছে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, কিন্তু সেই আপহোল্ড করতে গিয়ে তারা সবসময় চেয়েছে যে তাদের নেতা ব্রিটেনের রাজপ্রাসাদে যাক, তাদের নেতার সঙ্গে আমেরিকার কোনো সিনেটরের বৈঠক হোক, আমেরিকার জো বাইডেনের সঙ্গে একটা ছবি থাকুক, যেভাবে জয়ের হয়, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়, কিন্তু সেই জিনিসটি হয়নি। মানে উনি যেদিন থেকে লন্ডন আছেন সেই জিনিসটা হয়নি। ওনাকে আওয়ামী লীগের লোকজন বলেছে সে এটা না ওটা না, খুব নেতিবাচক কথা। বিএনপির লোকজন মনে মনে আশা করেছে যে তাদের নেতা ঠিক গহর রিজভির মতো অক্সফোর্ডে যাক, সেখানে গিয়ে একটা বক্তব্য দিক, ইংরেজিতে একটা বক্তব্য দিক। আমরা খুব লাফাই, জয় এত ইংরেজিতে কথা বলে, টিউলিপ এত ইংরেজিতে কথা বলে, আমাদের গা জ্বলে যায়, মেজাজ গরম হয়ে যায়। তা আমাদের নেতা সেই অক্সফোর্ডে যাক, কেমব্রিজে যাক, সেখানে আল জাজিরের সাথে সেটা সাক্ষাৎকার দিক না। তো এইরকম আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে থাকে, তারা সবাই নেতাকে মাথায় নিয়ে নাচতে চায়। তো সেই দিক থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন ক্ষমতায়, তখন সবারই একটা আকাঙ্ক্ষা ছিল যে ইউনূস সাহেবের সঙ্গে বেগম জিয়ার অথবা তারেক রহমান সাহেবের একটা শীর্ষ বৈঠক বাংলাদেশে বা লন্ডনে হোক। আমি নিজেও অনেকবার প্রস্তাব করেছি, আচ্ছা উনি এত জায়গায় যাচ্ছেন, উনি একটু বেগম জিয়ার বাসায় যেতে পারেন না? মানে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যেভাবে দরকার, তার সঙ্গে সঙ্গে বিএনপির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু দীর্ঘদিনের একটা এক্সপেকটেশন ছিল। সিমিলারলি আওয়ামী লীগ তো কখনো মেনেই নেয়নি, এখনও মানে নেয় যে তারেক রহমান সাহেব, বিএনপি বলে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশনায়ক, এই কথাকে ওরা ট্রল করে, হাসি করে। এবং এখন আওয়ামী লীগের এত বিপদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের দুষ্টমি থামে নাই, তারা তাদের মতো করে বলছে। তো যার জন্য এই যে একটা নেতিবাচক প্রচারণা, সেই প্রচারণার অ্যাগেনস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হলো, ওটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় ছিল, উচ্ছ্বাসের বিষয় ছিল। এবং বেশিরভাগ বিএনপি নেতাকর্মী অগ্র পশ্চাৎ না ভেবে তারা আনন্দ প্রকাশ করেছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। তার মানে তারেক রহমানের মর্যাদা বেড়েছে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করাতে, এরকম? মর্যাদাটা না, এরকম একটা জিনিস চেয়েছিল যে এরকম একটা জিনিস হোক। এখানে মর্যাদা বাড়লো কমলো না, মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তারেক রহমান দুজনই যার যার স্বতন্ত্র স্থানে সর্বোচ্চ পর্যায়ে আছে। উনি সরকারের প্রধান, উনি একটা দলের প্রধান। তারপর সেখানে কেউ কারো মর্যাদা না, কিন্তু আপনি নেতাকর্মীদের এক্সপেকটেশন, আপনি গণতন্ত্র যদি ধরেন তাহলে গণতন্ত্র তো পাবলিক পারসেপশন। এখন সেই পাবলিক পারসেপশনে বিএনপির সব নেতাকর্মীরা মনে প্রাণে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান এবং বেগম জিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক, বৈঠক হোক, উনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে ওনার একটা দেখা হোক, এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল। যখন সেই জিনিসটা হয়ে গেছে, গত 10 মাসের এক্সপেকটেশন, তখন মানুষ খুব মানে উচ্ছ্বাস প্রকাশ করেছে, আনন্দ প্রকাশ করেছে। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো ওখানে যে যৌথ বিবৃতিটা এসেছে, আর ওখানে দুটো পার্ট। একটা হলো যৌথ বিবৃতি যারা দিয়েছে তারা বৈঠকে ছিলেন না। 2 নম্বর হলো যে বৈঠক একান্তে হয়েছে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখনও এই দুইজন নেতা তারা বৈঠকের কোনো বিষয় নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেননি, নিজেদের ফেসবুকও কিছু বলেননি, টুইটারও কিছু বলেননি, আর বিবৃতি দেননি। বাকি যারা কথাবার্তা বলেছে ওখানে যেটা হয়েছে সেটা হলো বিএনপির যারা বলেছেন কথা খুব গতানুগতিক, আমির খসরু মাহমুদ চৌধুরী, এর মধ্যে নতুনত্ব কিছু নাই। আর ওখানে যারা মিস্টার খলিলুর রহমান যেটা বলেছেন সেটাও সেই প্রথম গত 10 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলছেন বিটুইন ডিসেম্বর টু জুন হতে পারে, এই হলে এই হবে, এই হলে যদি, কিন্তু সেই কথাটাই বলেছেন। এখানে তো আমি তো নতুন করে আলোচনার মধ্যে কিছু দেখিনি, কিন্তু আমি যেটা দেখছি সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, এটাই না। কিন্তু ওখানে ওর বাইরে যেটা আমাদের সবাইকে কগনিজেন্স জানতে হবে সেটা হলো জনাব তারেক রহমান সাহেব এখানে ইউনূস সাহেবের কাছে যে গেছেন, সেখানে তিনি গেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই। আর তিনি যে ইগোটা দেখিয়েছেন সেখানে, সেই ইগোটা হলো তার অপছন্দের, ডক্টর মোহাম্মদ ইউনূসের অপছন্দের মানুষ যদি এই মুহূর্তে বিএনপিতে কেউ থাকে, তার মধ্যে 2 জন লোক, জনাব সালাউদ্দিন সাহেব আর একজন হলো আমির খসরু মাহমুদ চৌধুরী। তো সেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে তিনি বাংলাদেশ থেকে প্লেনে করে উড়িয়ে নিয়ে তিনি ইউনূস সাহেবে হাজির করেছেন, যা শো যে আমি আপনার করুণা ভাষার জন্য আই হ্যাভ মাই ওন গার্ডস অ্যান্ড ওন ডিসিশন। সো সেটা শো করে। আবার অন্যদিকে ডক্টর ইউনূসও কম জেদি না, সে অতীতে যে কাজটা করেছে, যেমন দেখা গেল 2 জন বা 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, তো সালাউদ্দিন সাহেবদের সঙ্গে যখন বৈঠক হলো লাস্টে, সালাউদ্দিন সাহেবকে রিসিভ করার জন্য
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি পাঠিয়ে দিয়েছেন। এটা যে একেবারে রীতিমতো চপেটা ঘাত। আবার এখানে একই অবস্থা, খলিলুর রহমান সাহেবের পদত্যাগ দাবি করা হয়েছে একেবারে যাকে বলা হয় সংবাদ সম্মেলন করে। এবং আপনি জানেন যে খলিলুর রহমান সাহেবের পদত্যাগের দাবি যারা করেছে তাদেরা সবাই দুটো কাজ, প্রথম উত্তরপাড়াকে খুশি করতে চেয়েছে, সেনাবাহিনীকে খুশি করতে চেয়েছে, অথবা সেনাবাহিনীর পরামর্শে অনেকে তার পদত্যাগ চাচ্ছে, বিএনপি থেকে ছোটোখাটো দলগুলো। দিস দ্য রিয়ালিটি। তো সেখানে তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য খলিলুর রহমান সাহেব গাড়ির দরজার সামনে দাঁড়ানো। তো এখানে ইউনূস সাহেব যেটা হচ্ছে যে তিনিও তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন বটে, কিন্তু এক সুতা ছাড় দেন নাই। ওই যে আগের মতো যে ব্রাহ্মণ কন্যা একজনের সাথে বিয়ে বসেছে, বলে যে বিয়ে করেছি ঠিকই, 30 বছর ঘর করেছি ঠিকই, কিন্তু ওনাকে আমি হেসেলে রান্নাঘরে ঢুকতে দেইনি। দেখেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে, দুজনেরই স্যাটিসফ্যাকশন। আমিও আমির খসরু মাহমুদ সাহেবকে দেখিয়ে দিয়েছি, উনিও আমিও খলিলুর রহমান সাহেবকে দেখিয়ে দিয়েছি। এখন ওই অবস্থাতে বাংলাদেশে আসার পরে বৈঠকে যে ভালো কিছু হয়নি, আমি এটা খুব হাইপোথেটিক্যাল কথা হয়ে যাবে। সেটা হলো, আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এলেন, আপনি এয়ারপোর্টে নামার পর আপনি দেখবেন যে তিনি ছিলেন ক্লান্ত, বিধ্বস্ত। উনি এর সাথে অনেক লম্বা জার্নি করে এসছেন, কিন্তু ওনার মধ্যে একটা উৎফুল্ল ভাবটা। কিন্তু এইবার যিনি লন্ডন থেকে এলেন, ওনার মুখে কোনো হাসি ছিল না, বক্তব্য ছিল না, এবং পুরো মানে শুকনো একটা মুখ ওনার। সেকেন্ড থিং হলো, তারেক রহমান সাহেব যখন ঢুকলেন বৈঠকে, গাড়ি থেকে যখন নামলেন, তখন তিনি যেভাবে হাসি মুখে ছিলেন, তারপরে শেষে জনাব ইউনূস সাহেবের সাথে যখন কথা বলছিলেন, করমর্দন করছিলেন, এবং পাশাপাশি চেয়ারে বসে যখন ছবি তুলছিলেন, সেখানে যে বিনয় ছিল, সাবমিশন ছিল, ভদ্রতা ছিল। উনি যখন ওখান থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলেন, আপনি দেখতে পারবেন যে উনি হাত নাড়িয়েছেন, কিন্তু ওনার ঠোঁট নড়েনি, একদম তারেক রহমান সাহেবের ঠোঁট নড়েনি, মুখে ন্যূনতম হাসি ছিল না। এবং আমার কাছে মনে হলো, আমি তো যে খুব করে দেখেছি যে যাওয়ার সময় আমার গায়ের রঙ যত ফর্সা ছিল, ওখানে ঢোকার সময়, বের হওয়ার সময় কিছুটা হলেও সেখানে মুখ কালো ছিল। গায়ের রং উনি তেমনি ধবধবে সাদা, কিন্তু গায়ের রং একটু কালো হয়ে গেছে। এসব চিহ্ন কি প্রমাণ করে যে তিনি সন্তুষ্ট না? তিনি সন্তুষ্ট না। বৈঠকে ভালো কিছু আলাপ আলোচনা ফলদায়ক হয়নি, এটা ফর্মাল। আর অনেক সময় আছে না, যেটা ঘরের মধ্যে আপনি দাওয়াত করে খুব করে নিয়েছেন, নেওয়ার পর আসলে আপনাকে চ্যাপা শুটকি দিয়ে খাবার দিচ্ছেন, দেওয়ার পর আপনি বাইরে তো বলতে পারবেন না যে আমি চ্যাপা শুটকি খাই না। তো ওইরকম একটা অবস্থা দুজনেরই মনে হয়েছে, যে বের হওয়ার পরে এমন কিছু ঘটেছে যেটা বলতে পারেন না। কিন্তু কি ঘটেছে, আপনি যেটা ইন্ডিকেশন দিলেন, এক নম্বর হলো সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটি দিয়েছে, ইটস ভেরি রিমার্কেবল, মানে এখানে ভালো কিছু হয়নি। 2 নম্বরে হলো যে নির্বাচন কমিশন যে কথাগুলো বলেছে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা খুব মানে হাইপোথেটিক্যাল ডিপ্লোমেসি আপনি দেখতে পাবেন। উনি যেমন বলছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে, তা ডিসেম্বর মাসে নির্বাচন হলে আলটিমেটলি ইলেকশন কমিশনকে তিনি বলবেন যে ডিসেম্বর মাসে নির্বাচন, এপ্রিলে নির্বাচন হবে। কিন্তু উনি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই দুটো ঘোষণা, অর্থাৎ ডিসেম্বর একটা হলো ফেব্রুয়ারিতে, আর একটা হলো এপ্রিল, এই দুটো ঘোষণার ব্যাপারে ইলেকশন কমিশনের সাথে এখন আলোচনাই হয়নি। এবং যেটা সিইসি তিনি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সাথে সরকারের কোনো আলোচনা নেই, সরকার যদি ডিসেম্বরে বলে ডিসেম্বর করব, যেই দিন বলবে সেদিন আমরা নির্বাচনের অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আলোচনা হলেই সরকারের ভাব বুঝতে পারবো। কিন্তু এখন দেখেন উনি দুটো ঘোষণা দিয়েছেন, তা উনি যদি আন্তরিকভাবে, ডক্টর আপনি যেটা বলছেন ইলেকশন হবে কি হবে না, তো উনি যদি আন্তরিকভাবে চাইতেন এপ্রিল ইলেকশন হবে, উনি তো আগে ইলেকশন কমিশনের সাথে বসতেন, তো উনি তো বসেননি। সেকেন্ড থিং হলো, উনি ওখান থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারি মাসে এরকম একটা হবে, এই বৈঠকের আগে বা পরে উইদিন 1 ঘন্টার মধ্যে তার প্রথম দায়িত্ব কী ছিল, সিসির সাথে কথা বলা, কিন্তু সেটা তো তারা কেউ করেনি। ইট মিনস এখানে জিরো ফলাফল, এবং এটা পুরোটাই একটা ভাওতাবাজি। তার মানে এপ্রিলের ঘোষণা, ফেব্রুয়ারির ঘোষণা কোনোটাই সরকার মিন করছে না, যেহেতু নির্বাচন কমিশন কমিউনিকেট করা হচ্ছে। কথাই বলেনি। আর এই বলে তিনটা, মানে দুটো ঘটনা বললাম, অর্থাৎ সালাউদ্দিন সাহেবের বক্তব্য, সিইসির বক্তব্য। থার্ড হলো আজকের ঘটনা দেখেন, এশরাক গিয়ে সিটি অফিস দখল করে ফেলেছে, সেখানে সে মাননীয় মেয়র পিছনে সাইনবোর্ড দিয়ে তারপরে সে বৈঠক করেছে, এবং সে সেখানে জাস্ট লাইক মেয়রের মতো ঘটনা চালাচ্ছে। এখন এখানে ডক্টর ইউনূস আছে, দেশ চালাচ্ছে, না মেয়র এশরাক দেশ চালাচ্ছে, নাও ইস এ $millions কোশ্চেন। হ্যাঁ, আর একটা এক মিনিট শেষ করে দিচ্ছি। প্লাস ওখানে কিন্তু এশরাক সাহেব একটা দারুণ কথা বলেছেন। তিনি ইউনূস সাহেবকে বলেছেন যে আমার ব্যাপারে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ওই যে লন্ডনে যে বৈঠক হয়েছে, ওই বৈঠকে আমার নেতার সাথে কথা বলেন,
কথা বলে তারপরে আমার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এর আগ পর্যন্ত না। আপনি বুঝেন ব্যাপারটা প্যাচ লাগছে কোথায়। একদম। আজিজ ভাই, রনি ভাই যে চমৎকারভাবে জিনিসটাকে ব্যাখ্যা করলেন, সেই শুক্রবার লন্ডন বৈঠক থেকে আজকের ইশরাকের বক্তব্য পর্যন্ত, তাতে করে লন্ডন বৈঠক নিয়ে যে উৎসাহ, উদ্দীপনা, খুশির জোয়ার সব কি শেষ হয়ে গেল? মানে এটা কি, মানে যদি কঠিন শব্দ ব্যবহার করি, এটা কি ভাওতাবাজি ছিল? খাবার দেয় নাই। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো রনি ভাইয়ের কথার শেষ থেকে শুরু করেন আপনি। শুরু করে আমি কিছু কথা বলি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী, এটা আমাদের গর্ব। যখন 6 তলায় লিফট ছাড়া উঠায় নামায়, তখনও তার পক্ষে কথা বলেছি, কারণ তিনি জাতীয় সম্পদ এবং তিনি বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সম্মানী ব্যক্তি। কিন্তু এই ব্রিটেন সারা বিশ্ব শোষণ করেছে একসময়। সেই ব্রিটেনে তিনি ভিজিটে গেলেন, তিনি প্রাইভেট ভিজিটে গেলেন, সরকারের পক্ষ থেকে বলল সরকারি ভিজিট। তো সরকারি ভিজিটে আমরাও গেছি, কিংয়ের গেস্ট হিসেবে গেছি, সৌদি আরবের, চীনের কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে গেছি, উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে ভিজিট করেছি। গেস্ট, সরকারের গেস্ট কি হয় আমি ছোট মানুষই বুঝি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিশ্ববিখ্যাত, বেচারারে খাবার দেয় নাই, হোটেল দেয় নাই, হোটেলের ভাড়া দেয় নাই, পুলিশ এসে ধাওয়া করছে, পুলিশের উনি ওই হোটেলের ভিতরে বাড়িতে পারে নাই, 3.5 কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে, খাবার দিয়েছে হোটেলে। তো এই কত উপহাস করছে আমাদের এই বিশ্ববিখ্যাত বাংলাদেশি নেতাকে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন তিনি, আমরা শুনলাম প্রধানমন্ত্রীর সাথে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, তিনি দেখা করেননি। তিনি নাকি পরে বলে যে উনি কানাডা চলে গেছে। একটা গেস্ট চলে গেছে, আন্তর্জাতিক মানের গেস্ট, ধরেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার না, সে তো আগে তো সবাই যেখানেই গেছে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার সাথে দেখা করে, কিন্তু এখানে উনি দেখা করেন নাই। আপনি দেখেন হোটেলটা ঘেরাও করেছিল আওয়ামী লীগের লোকরা, প্রতিবাদ করছে, সেখানে কোনো সিকিউরিটি নেই। যখন প্রেস সেক্রেটারিকে ধাওয়া করে আর ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে, তখন আর পুলিশ চিহ্ন দেখায়, বুঝেননি? তো এটা একটা উপহাসের ব্যাপার হয়েছে। না, এখন প্রশ্ন হচ্ছে, আপনার উল্টা আসেন যে আলোচনায় আসলে আমি ফুললি কনফিউজ, কোনো পক্ষেই যেতে নেই। আমার কাছে মনে হয়েছে ইউনূস যে চতুর, তিনিই জিতে আছেন, তিনি এক সুতাও ছাড়েন নাই, এক সুতাও না। কিন্তু বিএনপি 17 বছর নির্বাচন করতে পারে না, এখন আসে নানাভাবে এনসিপি আছে, জামাত আছে, নানানভাবে সমস্যা তৈরি করতেছে, নির্বাচনের পথে যেতে পারে না। তার ফলে ডিসেম্বর একটা ডেডলাইন দিল, কিন্তু ইউনূস সাহেব প্রথমে কিন্তু ডিসেম্বরই বলেছে, পরে কিন্তু প্রেস উইং থেকে বলে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন। হ্যাঁ, এটা যে পরিকল্পিত একটা সময় নয়, আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং ওই সময়ের যে সিচুয়েশন বাংলাদেশে হয়, এতে তো এটা অবাস্তব। তিনি বলার জন্য বলে দিছে, এতে মিন করে তিনি ইলেকশন দিতে চান নাই। এবং এখনও আপনারা দেখেন যে যতগুলি কথা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, ওখানে যেমন রনি ভাই বলছে, ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার তো পদত্যাগ চাইছে। হ্যাঁ, সেই মনে হয় ড্রাফটটা করেছে, সে এই যৌথ বিবৃতি উপস্থাপন করছে। আমির খসরু মাহমুদ বলেছে আমরা খুব সন্তুষ্ট, বুঝিয়া না বুঝিয়া 1.5 ঘন্টা ভিতরে আলাপ হয়েছে, কিছু জানে কি জানে না তা জানি না। হ্যাঁ, এবং দেখেন প্রত্যেকটা জিনিসে বলছে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে মধ্যে নির্বাচন হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, শর্ত সকল প্রস্তুতি ফেব্রুয়ারি সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে, তার মানে প্রস্তুতির সাথে সম্পর্কযুক্ত। এরপরে বলছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। হ্যাঁ, এরপরে আমির খসরু মাহমুদ বলল আমরা খুব সন্তুষ্ট। না, এই কথাগুলো শোনার পরেই উনি সন্তুষ্ট বলেছেন। হ্যাঁ, ওইটাই বলছি, তারপরেই উনি বলছেন। তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিচার যদি বলেন, বিচার তো একটা মাত্র চার্জশিট হয়েছে, একটা মাত্র বিচার, তো উনি তো 50 বছর লাগবে, উনি তো বাঁচবেনই না। সংস্কারটা করবে কে? উনি কি মনে করে আরো 50 বছর বাঁচবে? না আজিজ ভাই, আমার প্রশ্ন হচ্ছে
রনি ভাই তখন যা বললেন, আপনি যেটুকু বলেছেন বা আমরা গত কদিন ধরে যা কিছু শুনেছি, তাতে করে ফলাফল তো আসলে ভালো না, বিএনপির জন্য ইতিবাচক না। তাহলে বিএনপি কেন লন্ডনে এবং বাংলাদেশে এত উচ্ছ্বাস প্রকাশ করলো? বিষয়টা হলো যে একটু ডেট তো আগে আসছে, আর না সেটা তো নিশ্চিত হবে না। এপ্রিলের ব্যাপারে যেমন নিশ্চিত ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যৌথ বিবৃতিতে কিন্তু ফেব্রুয়ারির পরে নিশ্চিত ঘোষণা না। শর্তযুক্ত। বিএনপি মুখে যাই বলুক না কেন, ভিতরে ভিতরে বিএনপি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ সবগুলোতে ইফ পার্ট যুক্ত আছে। আর ইউনুস হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, ওই ইফ এবং বাট নিয়েই কিন্তু ইলেকশন দিবে না যে আমার সংস্কার। বিএনপি কি না বুঝেই সন্তুষ্ট হয়েছে, নাকি বুঝেও সন্তুষ্ট হওয়ার পেছনে কোনো কারণ আছে? ইউনুসের ভোটও চরে ঠেকে গেছে, এই জন্য ওনারা উপরে সন্তুষ্টি প্রকাশ করলেও ভিতরে সন্তুষ্ট হতে পারেনি। অন্ততপক্ষে একটা নির্বাচনের ডেট তো আগে আনছে, এই একটা সন্তুষ্টি। আবার একটু নড়াচড়া ভাবও দেখাচ্ছে, যদিও এর কোনো অগ্রগতি নাই। ইলেকশন কমিশন তো কিছু করছে না। আসে তো যদি এটা আলোচনায় অগ্রগতিই হতো এবং ডক্টর ইউনূস যদি ইলেকশন দিতেই চাইতো, প্রথম তো টেলিফোনটা হোক আর বৈঠক হোক, ইলেকশন কমিশন পাইতো। ইলেকশন কমিশন তো কিছু জানে না। এখন ইলেকশন কমিশন বৈঠক করবে, বৈঠক করে তার ইউনূস সাহেবের মুড বুঝবে। কিন্তু ব্রিফিং এর পরে খলিলুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে এই যৌথ ঘোষণার পরে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ ঘোষণা করবে। রোডম্যাপ ঘোষণা করবে, খলিলুর রহমান তো আরও ফ্যাস, বুঝছেন না? এই ঘটনাটা আবার ড্রাফটও আমার মনে হয় খলিলুর রহমান করে প্যাস লাগাইছে, ইফ বাট শব্দ যদি হইতে পারে হয়। কোনো জায়গায় মেয়ে ছাড়া কোনো শব্দ নেই, অর্থাৎ ইউনূস যে জায়গায় ছিল অফিসিয়ালি সেই জায়গায় আছে। তো সেটা সবাই বুঝছে, বিএনপি কেন বোঝে নাই? না, বিএনপি বোঝে নাই এমনটি না, করে ওই যে বারিখা চুরি করা আর কি, ফাঁসিয়ে গেছে। বৈঠক করছে অন্তর্মনে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূস, জানে কি ভিতরে কথা হয়েছে। 1.5 ঘন্টা কি কথা হয়েছে, 1.5 ঘন্টা যেটা জয়েন্ট ইয়ে করছে কয়েক মিনিটের 3টে পয়েন্ট, একটা পয়েন্ট ইলেকশন কেন্দ্রিক, একটা পয়েন্ট, এটার জন্য কি 1.5 ঘন্টা বৈঠক? নিশ্চয়ই অন্য অনেক বৈঠক হয়েছে। আবার দেখেন ওই যে স্পোক্সম্যান বিএনপির, তিনি কিন্তু একসময় বলেছেন যে, এই কালকেই বোধহয় বললো যে আমরা ইউনূসের মতো লোকদের সরকারে যদি যেতে পারি তার সাহায্য নেব, এবং তার মতো অন্য লোক। সালাউদ্দিন সাহেবই বলেছেন তাকে ব্যবহার করা হবে। হ্যাঁ, এবং তার অর্থ অনেকেই বলছেন যে তাকে রাষ্ট্রপতি করা হবে। এখন তার ব্যাখ্যা আবার পারসেপশন তৈরি হয়েছে তারা আবার প্রেসিডেন্ট না বানায়। তো অর্থাৎ এটাও তো আলোচনা হতে পারে ভিতরে। আবার এও হতে পারে যে আমারে তো 6 তলায় উঠাইছে নামাইছে, আমার তো 6 মাসের জেল ছিল, আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, এগুলো খালাস না করেই তো আমি দায়িত্ব নিয়েছি, তো আমি তো নৈতিকভাবেও পারি না, আইনগতভাবেও পারি না। মানে দায়িত্ব ছাড়ার পরে যেসব সমস্যা হতে পারে সেগুলো আলোচনা হতে পারে। তো এটাই তো আমি বলছি। আপনি বলেন তো দেখি, আমি নিজে বলেছি 662 জন আর্মি চিফ বলেছিল যে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। বারবার বলেছি, এই তত্ত্বাবধায়ক সরকার কেন তাকে জিজ্ঞেস করে না 662 জন কোথায় গেল? এখন আমরা তো দেখেছি ভারতে করে, দুবাই করে, অমুক জায়গায় করে, তালিকা প্রকাশ করা হয়েছে। পরে তালিকা প্রকাশ করার পরে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি কোথায়? ওখানে ছিল, আরো একজন ছিল। তাহলে এই যে 106 অনুচ্ছেদে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কে করলো, এই প্রশ্ন তো আছে। ওনারা জবাব দেয় না কেন? এটা ডকুমেন্ট ছাড়ে না কেন? কে দিল বলেন? তাহলে ওনার সরকার যদি ওটা সঠিক হয়, তাহলে এই সরকার অবৈধ। আবার রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেদিন আমিও দাওয়াতে ছিলাম, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সেই সংবিধান সংস্কার করে কি করে বলেন আপনি? না, সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে এই কথা বলেছেন যে লন্ডনের বৈঠকে দায় মুক্তি নিয়ে কোনো কথা হয় নাই, কারণ এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে 106 অনুচ্ছেদ অনুসারে সংবিধানের, এবং সংবিধান যেহেতু চালু আছে সেই অনুযায়ী এই সরকার চলছে। তার মানে এই ব্যাখ্যাটা আবার তিনি কেন দিলেন? মানে এটা নিয়ে প্রশ্ন উঠছে বা উঠবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকারকে বৈধতা দিয়েছে, এটা তো এখন হাওয়ার উপরে ভাসতেছে, এটা নেওয়া হয় নাই। মানে ল মিনিস্ট্রিতে আসিফ নজরুল সাহেব এখানে একটা দিয়ে কাল্পনিক, ওর ভিতরে আমার কাছে ডকুমেন্ট আছে, তো ওর ভিতরে কোনো বিচারপতি স্বাক্ষর নাই। ওখানে রেজিস্ট্রার চ্যালেঞ্জ করছে না, এটা একটা অভিযোগ দাঁড় করা হয়েছে, তারাও তো খোলাসা করতেছে না। দেখায় না কেন? ডকুমেন্ট ছাড়ে না কেন? সব ভেরিফাইড ফেসবুকে সব ছাড়তে পারে,
ওই ছাত্র উপদেষ্টাও ছাড়তে পারে, আসিফ নজরুল সাহেব তো উপদেষ্টা, চিফ উপদেষ্টাও ছাড়তে পারে, প্রেস সেক্রেটারিও ছাড়তে পারে, এটা ছাড়ে না কেন? হয়তো উপযুক্ত পরিবেশ নাই এখন, সেই সময় তো আসে না। তার মানে এই যাই হোক, এছাড়া তো ইউনূস সাহেব বহুত সুবিধা দিছে, আপনাদের এই টেবিলে বলছি। হ্যাঁ, এগুলোর তো একটা দায় মুক্তি লাগবে। এখন ধরেন সালাউদ্দিন সাহেব মুখে বলল, উনি কি শুনছে? উনি কি শুনছে? তার দলের ভিতরের খবর তিনি জানতেও পারেন, কোনো না কোনো জানতে পারে, সূত্রে। স্পোক্সম্যান জানতেও পারে। দায় মুক্তির প্রশ্ন আসে কে জানতে চাইছে দায় মুক্তি দিছে? উনি বললো কে একবারে? তার মানে দায় মুক্তি আলোচনা হয়েছে? নাহলে উনি একবারে কেন বলতে গেল কোনো দায় মুক্তি তো তারেক রহমান না, দায় মুক্তি তো ডক্টর ইউনূস চাইতে পারে, কারণ তার তো অনেকগুলো ফল্ট আছে, তার এবং তার সরকারের। হ্যাঁ, তার সরকারের আছে তো দায় মুক্তি, তো সে চাইতে পারে। তো উনি একবারে দায় মুক্তির কথা বললেন কেন? জি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি এই আলোচনায়। আশা করি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আজ আমরা আলোচনা করছি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে এবং সেই নির্বাচন হওয়ার জন্য সরকারের প্রতি বিএনপি তাগিদ। লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে, তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা তাগিদ দিচ্ছে বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন জনাব গোলাম মাওলা রনি, রাজনীতি বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য, এবং জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। রনি ভাই, আপনার প্রথম দফার আলোচনার মধ্যে একটা পয়েন্টের একটু ব্যাখ্যা চাই। আপনি বলছিলেন যে আমির খসরু মাহমুদকে বিএনপি যেভাবে নিয়েছে, আবার ডক্টর ইউনূস খলিলুর রহমান সাহেবকে যেভাবে নিয়েছে, আমরা এই শুক্রবার থেকে কয়দিন খলিলুর রহমানের ওখানকার উপস্থিতি নিয়ে অনেক কথা শুনেছি। আমির খসরু মাহমুদ সাহেবের পয়েন্টটা আমি কারো মুখে শুনি নাই, একটু ব্যাখ্যা দেবেন? না, মূল ব্যাপারটা হলো যে এখানে এটা কি দুপক্ষই পাল্টাপাল্টি খেললো? এখানে যেগুলো সবাই জানে ওপেন সিক্রেট। ফার্স্ট ওপেন সিক্রেট হলো বিএনপির মধ্যে যে কয়জন প্রো ইন্ডিয়ান রয়েছেন বলা হয়, অভিযোগ করা হয়, তার মধ্যে শীর্ষ অবস্থানে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনতাম। সালাউদ্দিন সাহেবও আছেন। সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, ওনাদেরকে বলা হয় মানে যারা সরকারপন্থী, ইউনূসপন্থী বা জামাতপন্থী যারা লোকজন, তাদেরকে এরা ট্যাগ দিয়েছে রয়ের। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ট্যান্ডটা কি? এন্টি ভারত। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অপমান করতে হয়, কষ্ট দিতে হয়, বেদনা দিতে হয়, তার সামনে আমির খসরু মাহমুদ সাহেবকে উপস্থিত করা বা তার পোর্ট্রেট ছবি হাজির করার সে আর কষ্টকর কিছু নেই। দ্যাট বিএনপি ডিড। সিমিলারলি এই সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের অবনতি এবং যেগুলো নিয়ে বিএনপি খুব প্লাস পয়েন্টে ছিল, সেনাবাহিনীর সমর্থন বিএনপি ম্যাজিক্যালি পেয়ে গেছে। এর কারণ হলো 111টা তো ঘটেছে বিটুইন বিএনপি অ্যান্ড সেনাবাহিনী। তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন, সেটা করেছে কারা? ডিজিএফআই করেছে তৎকালীন। তো যার জন্য সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। কিন্তু সেই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যখন এসে ম্যাডাম জিয়ার সঙ্গে তার বাসায় দেখা করলেন, তাকে বিদেশে যাওয়ার আগে তার সঙ্গে অভ্যর্থনা জানালেন, এবং ডিসেম্বর মাসে নির্বাচনের ব্যাপারে তিনি যে স্ট্যান্ড নিলেন এবং জানুয়ারি মাসের 1 তারিখে নতুন একটি সরকার দেখতে চান। তো এই জায়গাটা যে জনাব ওয়াকারুজ্জামান বলেন বেনিফিশিয়ারি কারা? বিএনপি। আচ্ছা, এই কাজটা তিনি বলেছেন, হয়তো বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে পারে, যার কারণে সরকারের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে, অথবা তিনি নিজে নিজেই এই কাজটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার হয়তো পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? এই যে খলিলুর রহমান সাহেবের জন্য প্রো ইন্ডিয়ান লবির, অ্যান্টি ইন্ডিয়ান লবি এবং প্রো আমেরিকান লবি, যারা এই কক্সবাজারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ঘটনা ঘটছে, যার সঙ্গে সেনাবাহিনী সরাসরি জড়িয়ে পড়েছে এবং তারা এটা রিগ্রেট করেছে। তো এখন তো সেই ক্ষেত্রে এই যে বিএনপি যে খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা তো খলিলুর রহমান সাহেবের সাথে তাদের কোনো দূরত্ব নেই, বরং খুশি হওয়া উচিত। এর কারণ হলো লতিফুর রহমান সরকারের যে লতিফুর রহমান সাহেব যে পিএ ছিলেন, তো তার বেনিফিশিয়ারি কারা হয়েছিল? বিএনপি। তো সেক্ষেত্রে তো বিএনপি শুড বি গ্রেটফুল টু লতিফুর রহমান অ্যান্ড খলিলুর রহমান। কিন্তু তা না করে তারা খলিলুর রহমানের পদত্যাগ কেন দাবি করছেন? মূলত সেন্ট মার্টিন ইস্যু নিয়ে, মূলত এই করিডোর ইস্যু নিয়ে। এবং সেই করিডোর ইস্যুতে তারা কাকে খুশি করতে চেয়েছে? যারা খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে। তো এখন সেই খলিলুর রহমান সাহেবকে যখন আবার বিএনপির সামনে তুলে ধরা হলো, শো দ্য ফেজ অফ খলিলুর রহমান, তাহলে এসে তো আর তারেক রহমান সাহেবের জন্য বিব্রত করার নাই। তারেক রহমান সাহেব দেখেন, উনি চমৎকার একটা সুন্দর গাড়িতে করে সেখানে এসেছেন,
উইথ এত সুন্দর ড্রেস, এবং তার আমি জুতোর দিকে তাকিয়ে দেখলাম দ্য বেস্ট শোজ এবং বেস্ট তার যে স্যুট, তার স্যুটের ভিতরে যে তার যে শার্ট ছিল, আমি গত 15-20 বছরে তারেক রহমান সাহেবকে এত ওয়েল ড্রেসে দেখিনি। এবং এর আগে তিনি সবসময় যে গাড়িতে এয়ারপোর্টে বেগম জিয়াকে নিতে এসছেন বা চলছেন ভাঙাচোরা গাড়ি, কিন্তু অত সুন্দর একটা একেবারে মানে ওটাকে বলা হয় ল্যান্ড রোভার ডিফেন্ডার, একদম হাইয়েস্ট গ্রেডের গাড়ি, এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না। তা তিনি তার সামনে একটা রেঞ্জ রোভার ছিল বা মার্সিডিস ছিল, এবং তিনি সামনের ফ্রন্ট ডেস্কে বসে আসছেন, তার সিকিউরিটি গার্ড ছিল, হাতে এরকম জিনিসপত্র ছিল, তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে আসছেন। দরজা খুলিয়ে দেখেন খলিলুর রহমান। ইট ওয়াজ ডেঞ্জারাস। মানে আমার তো মানে মনে হয় যে তারেক রহমান সাহেব তো অনেক বড় নেতা, এই জন্য তার ধৈর্য শক্তি ভালো। আমি বা আজিজ বেলুতে চিতে পড়ে যেতাম, সঙ্গে সঙ্গে চিতে পড়ে যেতাম যে কি হলো, আমি ওখান থেকে আমি ফেরত চলে আসতাম, আমার মেজাজ গরম হয়ে যেত, আমি পারতাম না। কিন্তু উনি সেই মনের দুঃখ মনে রেখে হাসি মুখে সেখানে গেছেন, সব কিছু গেছেন। যাওয়ার পরে এই যে দেখেন একটা কন্ট্রাস্ট, মানে আপনি দুই চৌধুরী পরিবার, হ্যাঁ, দুই গ্রামের চৌধুরী পরিবার, দীর্ঘদিনের তাদের মধ্যে দ্বন্দ্ব, এখন দুইজন যে কোনো কারণে বসছে, এখন এক চৌধুরী আর এক চৌধুরীকে শাল দেখানোর জন্য, বন্দুক দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য শেষ যন্ত্রপাতি সব নিয়ে আসছেন, কার হাতি বড়, কার ঘোড়া বড়, এই সবই এখানে প্রদর্শন করা হয়েছে। কিন্তু দিন শেষে দেখা গেল যে ফলাফলটা ভালো হয়নি, আর যার কারণে আজ আমরা এখানে টকশোতে এই সমস্ত কথাবার্তা বলছি। এই হলো আমার বক্তব্য। জি, এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা খুব সাধারণ প্রশ্ন, এই নানান হিসাব নিকাশের প্রেক্ষিতে আসছে। তার মানে কি বিএনপি কি আবারও আমি আপনাকে ওই অবস্থানে ফিরে যেতে পারে? আজিজ ভাইয়ের সাথে আনঅফিশিয়ালি আপনার ঢোকার আগে কিছু কথা বলছিলাম। সত্যিকার অর্থে আমাদের একটা পুরো জাতির একটা ব্রিদিং টাইম দরকার, এবং এটা কম করে হলেও 2 থেকে 5 বছর। এর কারণ হলো আওয়ামী লীগ সরকারের 15 বছর আর গত 10 মাসের ফলে অপশাসন, আওয়ামী অপশাসন এবং 10 মাসের অপশাসন, পুরো যে পিলারগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্রের যে করে দেখছেন এক করে, মানে ওটা সেটা আর এটা খারাপ। আগের যে 15 বছর এটা জ্যামিতিক্যালি মানে জিওমেট্রিক্যালি আরও অবনতি হয়েছে। এই সময় তো দুর্নীতি, দুঃশাসন, গুম খুম এগুলো তো এগুলো কোনো সমস্যা না। তো দুর্নীতি একটা রাষ্ট্রের জন্য খুব সমস্যা না, গুমও একটা রাষ্ট্রের জন্য, 18 কোটি দেশের জন্য কোনো সমস্যা না। কিন্তু সমস্যা মব। আচ্ছা, এই যে মবগুলো হলো, একটা মানুষ হলো যার যার চেহারে বসে সে রাতে ঘুমাতে পারতেছে না। সমস্যা হলো দুর্নীতি তো পরের ব্যাপার, আমি তো কাজই পাচ্ছি না, আমার আয় নাই, রোজগার নাই, ইনভেস্টমেন্ট নাই। জননিরাপত্তা অর্থনীতির কথা বলছেন, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার বিবেচনায় মানে ওইগুলো পরের ব্যাপার। আমাদের মেজর দুটো ব্যাপার হলো, আমাকে আগে ডাল ভাত খেতে হবে, আমাকে সুন্দর মতো ঘুমাতে হবে নিশ্চিন্তে, আমার মেয়েটাকে স্কুলে দিতে হবে, তাকে ফিরে নিয়ে আসতে হবে। পুরো জায়গাটাতে 18 কোটি মানুষের জীবনে যে অনিশ্চয়তা আসছে, এটা 1974 সনে বা 1973 সনে, এমনকি মুক্তিযুদ্ধের সময় এরকম অনিশ্চয়তা বাংলাদেশে ছিল না। সব কিছু স্বাভাবিক উপরে ইচ্ছে বলা হয় লিপস্টিক ডেভেলপমেন্ট। লিপস্টিক্যালি সব কিছু, আপনি ঠোঁটে লিপস্টিক লাগাই নিচে একেবারে কালো দগদগে একটা কালো, বিয়ে করার পরে বাসরাতে গিয়ে দেখেন লিপস্টিক নাই, আপনার যে ফিট পড়ার অবস্থা, এই বাংলাদেশের অবস্থা হয়ে গেছে সেই রকম। তো এই জায়গা থেকে যদি সত্যিকার অর্থে বের হইতে হয়, এরকম একটা জাতীয় সরকার দরকার অনেস্টলি। এখানে কোনো রাজনীতি না, যে সরকারটা আগামী 2 থেকে 5 বছরের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নিয়ে, তাদের লোকজন নিয়ে পুলিশকে ঠিক করবে, সেনাবাহিনীকে ঠিক করবে। সেনাবাহিনীর মধ্যে হিউজ পেইন, যারা আওয়ামী লীগের লোকজন, সে পোশাক ছিল, বাট তারা আওয়ামী লীগ মানে তারা নিজেদেরকে আওয়ামী কর্নেল মনে করতো, আওয়ামী ব্রিগেডিয়ার, সবগুলো যেয়ে দেখেন কী অবস্থা হয়ে গেছে ক্যান্টনমেন্টগুলোর মধ্যে। আবার এখানে গিয়ে দেখেন নতুন করে বিএনপির লোক সেখানে কীভাবে চলে আসছে। তো এগুলো তো বলতে হবে। পুলিশ গিয়ে দেখেন, পুলিশের 2/3 লোক ডিমোরালাইজড, আর 1/3 যারা আছে তারা কোনো মতে কাঁপতে কাঁপতে হাত দিয়ে কলমের সিগনেচার করতেছে, হাত কাঁপতেছে যে কখন কোন সমস্যা হয়ে যায়। ডিসিএসপিগুলো যারা এই কোটি কোটি টাকা ঘুষ দুর্নীতি করে যারা নিয়োগ লাভ করেছে, তারা সেখানে গিয়ে কোথাও জামাতের, কোথাও বিএনপির যা সেকেন্ড হ্যান্ড হয়ে ওই এলাকার যত টাউট বাটপাড়া এই সময়তে যে কাজগুলো করছে, তাদের হেল্পিং হ্যান্ড, অক্সিলারি ফোর্স হিসাবে মানুষের জনজীবন তছনছ করে ছেড়ে দিচ্ছে। কোথায় টাকা পাওয়া যায়? 20 কোটি টাকা দিয়ে, 100 কোটি টাকা দিয়ে যদি কেউ একটা ডিসি পদে যেয়ে থাকে, কথায় কথা এখন থেকে সে চান্দিনা ভিটি গ্রামে একটা তরকারির দোকানদার, যে একটা 0.5 জমি চান্দিনা ভিটি নিয়ে সে 700 টাকা সরকারকে ট্যাক্স দেয়, সেই চান্দিনা ভিটির জন্য বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে 30-35 হাজার টাকা করে টাকা কালেকশন করতেছে। কত হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে
হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে। এই যে আমাদের ভিপি নুরু গিয়ে যে সেখানে লাঞ্ছিত হলো, অপমানিত হলো এই চান্দিনা ভিটি নিয়ে, ওখানে যে গণ্ডগোল, ওখানে টাউট বাটপাড়ায় গিয়ে সবাই মিলে কি হচ্ছে একটা গ্রাম্য বাজারে সে 30,000 টাকা করে চান্দিনা ভিটি নিয়েছে, ওইটা নুরু ওইটার বিরোধিতা করেছে, আর বিরোধিতা করার জন্যই এই তার সাথে এত গণ্ডগোল সেখানে। তো এইভাবে নুরু বলেছে এই যে আমতারেক এত রাগ হচ্ছে কেন, মানে আরেকজন যে ওনার নামও তারেক রহমান সাহেব, তো উনিও তারেক রহমান সাহেব ওরফে আমতারেক, তা তিনি এত ধৈর্য হারিয়ে বলছেন কেন? তিনি আম ব্যবসা করতে পারছেন না। তাকে আগে বলতেছে বিএনপির বলে আমি 700 টাকা চাঁদা দিতে, মানে 3,500 টাকা চাঁদা দিতে হচ্ছে, বলে আমি পাগল হয়ে গেছি, আমার ভিতরে যে মানে এসব ঘটনা আগেও ছিল এখনো হচ্ছে, অবনতি কি হয়েছে? মানে না, আগে 700 টাকা দিত, আওয়ামী লীগের আমলে 700 টাকা দিত, 700 টাকা দেওয়ার পরে সে ব্যবসা করতে ধরেন 1 লাখ টাকা, এখন তার কাছে টাকা নিচ্ছে 3,500 টাকা, ব্যবসা করতে পারতেছে 10,000 টাকা, সে তো ব্যবসা করতে পারতেছে না। আগে আওয়ামী লীগের আমলে দেখা গেল যে প্রতিপক্ষ তার কোনো কন্ট্রিবিউশন ছিল না, সে শত্রুপক্ষ ছিল, ফলে তার একটা মনকে প্রবোধ দিতে পারতো। এখন জনাব তারেক রহমান, যিনি এই আমতারেক, তিনি এখন চিন্তা করছেন যে আমি এই আন্দোলনের একজন অগ্রগামী নেতা। আমার সঙ্গে লন্ডন থেকে জনাব তারেক রহমান সরাসরি টেলিফোন করে কথা বলতেন, আমাকে নির্দেশনা দিতেন, আমার মানে যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করার জন্য সেখানে উনি কেক পাঠাতেন, তারেক রহমান সাহেব কেক পাঠাতেন। সেই আমি এই জমানাতে 3,500 টাকা করে চাঁদা দিতেছি ইনস্টিটিউট অফ 700। সরকার কেন ব্যবস্থা নেয় না? মানে সরকার ব্যবস্থা নেবে কার বিরুদ্ধে? যারা এসব অপরাধ আপনি সরকার যেখানে আজকে 1 মাস যাবৎ সচিবালয় অচল, 1 মাস এই কথাগুলো বলাই তো আমাদের একটা অপরাধ, যেখানে এরশাদ সাহেব ঘোষণা দিয়ে ফেলেছেন যে আমি মেয়র, সেখানে আমি মেয়র। কালকে যদি বিএনপির অন্য একটা লোক সে বলে ফেলে যে আমি প্রধানমন্ত্রী, দুদু ভাই যেটা বলেছেন, আমি ঘোষণা করে দিলাম যে ডিসেম্বরের 12 তারিখে নির্বাচনের শিডিউল, এবং ইলেকশন কমিশন বলে এই তারিখে ঘোষণা, সরকার তখন অকার্যকর হয়ে যাবে না? এখন তো অকার্যকর হয়ে গেছে। আপনি তো ঢাকা সিটি কর্পোরেশন বুঝতে পারেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনটা এখন এরশাদ সাহেবের কথায় চলছে। এখন এরশাদ সাহেবের কথায় যদি, এরশাদ সাহেব তো দলের একজন একেবারে তরুণ নেতা, তো সেখানে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সালাউদ্দিন সাহেব, তারা যদি নির্বাচনের একটা তফসিল নিজেরা ঘোষণা করে দেন, ঘোষণা করে দিয়ে 5 লাখ লোক, 10 লাখ লোক নির্বাচন কমিশন ঘোষণা করে ইলেকশন কমিশনকে বলেন এখন শিডিউল ঘোষণা করো, তার কিছু করার আছে? সে ইনু সাহেবের কথা শুনবেন না, তো সে তো এই বিএনপির কথা শুনবেন। এখন দেশ এই অবস্থায় চলে গেছে। এখন এই অবস্থায় যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা দেশের জন্য, বিএনপির জন্য, ইনু সাহেবের জন্য, সবার জন্য ইট উড বি এ সুইসাইডাল অ্যাটেম্প। আমি জাস্ট এক কথা বলে শেষ করছি। এই যে দেখেন, তারেক রহমান সাহেবের বৈঠকের আগে আমার নিজের ইউটিউব চ্যানেল আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে এমন একটা সময় তারেক রহমান সাহেবের ওখানে বৈঠকের কথাবার্তা হচ্ছে, যদি বৈঠক না হয় তাহলে উভয়ের জন্য বিপদ, আর বৈঠক যদি হয় তাহলে উভয়ের জন্য মহাবিপদ। দেখেন সেই জিনিসটাই ঘটছে। হ্যাঁ আসিফ ভাই, যেই বাস্তবতা ব্যাখ্যা রনি ভাই দিলেন এবং উনি যে আশঙ্কার কথা বললেন, এটা তো মানে ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থা। এইটা বিএনপির মতো সবচেয়ে বড় দল এই মুহূর্তে, ডক্টর ইউনূসের সরকার, তারা যদি উপলব্ধি করে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো মানে নির্বাচন অনিশ্চিত হবে এবং নৈরাজ্য বা ফ্রি স্টাইলে সব কিছু করার পরিস্থিতি যদি তৈরি হয়, তখন দেশটা কোথায় যাবে, কারা হাল ধরবে, নিয়ন্ত্রণ করবে? বলি, ধরেন নির্বাচন হলো, তাহলে যেই ক্ষমতা আসে দেশ চালাতে পারবে না। ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করেছে জিডিপি গ্রোথ হবে 3.3%। বাংলাদেশের ইতিহাসে এত নিচে নামে নাই। দ্বিতীয়টা আপনি দেখেন, এই কালকে হলো যে ঈদের আগে 8টা ব্যাংক মার্জ করতেছে, 8টা ব্যাংক, অর্থাৎ ব্যাংক সেক্টরে এর থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু সরকার তো বারবার বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। হ্যাঁ, 8টা ব্যাংক তো মার্জ করতেছে একসাথে, চলতেছে। গতকাল একটা খবর দেখলাম যে খেলাপি ঋণ বেড়েছে। হ্যাঁ, খেলাপি ঋণ বাজেটের যা ঘোষণা করছে তার 60% খেলাপি ঋণ। আপনি বলেন 60% খেলাপি ঋণ। আপনি দেখেন, তারপরে আসেন উন্নয়নশীল দেশে যাচ্ছে, তার মানে জিএসপি সুবিধা বাদ। আমাদের 80% হচ্ছে আপনার গার্মেন্টস, এক্সপোর্টের গার্মেন্টসের 80%। তো আপনার জিএসপি সুবিধা বাদ, লোন যা আনবেন বিদেশ থেকে সব লোনের ইন্টারেস্ট বেড়ে যাবে। হ্যাঁ, আপনার বিচার বিভাগ এখনো ঠিকমতো ফাংশন করতেছে না, প্রশাসন নাই, সংস্কার হয় নাই। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, আপনি এনবিআর যে টাকা কালেকশন করে এই বাজেটটা পূরণ করবে, এনবিআর 2 ভাগ করছে, রাতের অন্ধকারে প্রজ্ঞাপন দিয়ে কাজ বন্ধ। এখন নির্বাচনে কি সবকিছু সমাধান? না, সমাধান আমি তো বলছি ওইটাই। প্রশাসন, রনি ভাই তো বললো,
প্রশাসন তো এখন যাদের মতো ভাগ করে নিছে। ধরেন একটু আগেই রনিবার সাথে কইলাম যে এই যে জামাত ইসলাম, এনসিপি, তারপরে আরো দলগুলো অসন্তুষ্ট, যে আমি কইলাম ওনাকে বললাম ওনারা তো ক্ষমতাই আছে, কারণ ইলেকশন হলে তারা তো হারবে শিওর। বিএনপি জিতবে, কিন্তু বিএনপি দেশ চালাতে পারবে কিনা এটা সন্দেহ আছে, কারণ দেশের অর্থনীতি সব বিকল। প্রবাসী আয় রিমিটেন্স বলে না বেশি বেশি আসে, প্রবাসী আয় মাত্র 5% ফর্মাল চ্যানেলে আসে, আর সব টাকা বাইরে দিয়ে আসে, কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ অর্থনীতি ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বাদ দেন, ব্যবসা নাই, কি আছেটা কি বলেন, প্রশাসন চলে না, পুলিশ চলে না, তো দেশটা তো তছনছ আপাতত বস্তু, সব সেক্টর এখন অচল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক আর স্টার্লিং, হ্যাঁ, গ্রামীণ ব্যাংক আপনি দেখেন, গ্রামীণ ব্যাংক হেটা তলের ভিতরে, তারপরে স্টার্লিং অ্যান্ড টাইলসে হেটার ভিতরে আবার এটার অংশীদার হলো গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোন। দেশের কি উপকার। তারপরে গ্রামীণ স্টারলিংকের যে রেট, যারা চালাবে ওরা তো বিদেশে চলে গেছে টাকা দিয়ে, এই স্টারলিংক চলবে কেমনে? গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুস এটার বদৌলতে আপনার নোবেল প্রাইজ পাইছে। গ্রামীণ ব্যাংকের রেটিং কোথায়? একদম তলানিতে, একদম তলানিতে ব্যাংক। এটা চলে না, উনি চালাতে পারেন না, ব্যাংক চালাতে পারেন না। হ্যাঁ, এবং ওনার যে জোবরা গ্রামে ব্যাংক উনি শুরু করছিল, 24 জন আত্মহত্যা করছে লোন মাল্টিপ্লাই হওয়ার কারণে, দিতে পারে নাই, 24 জন আত্মহত্যা করেছিল। বুঝতে পারছেন? সেটা কি মানে গ্রামীণ ব্যাংকের পুরো ইতিহাসে নাকি? না, প্রথমের থেকেই লোন নেয়া, লোন দিতে পারে নাই। লোন তো ইন্টারেস্ট রেট তো হাই, আবার চক্রবৃদ্ধি হয়। হ্যাঁ, আপনার গ্রামীণ ব্যাংকের লোন নিচে একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন যে এই লোকটা সচ্ছল হয়েছে? একটি উদাহরণ কেউ দিতে পারবে না। গ্রামীণ ব্যাংক বা ডক্টর ইউনূসের যারা সমালোচক তারা এই কথা বহু বছর ধরে বলে আসছেন, কিন্তু নোবেল কমিটি তো তাকে পুরস্কার দিয়েছে, সারা বিশ্ব তাকে তো সেই স্বীকৃতি দিয়ে যাচ্ছে, বা এরপরও আরো অনেক পদক পেয়েছেন তিনি। নোবেল কমিটি শেখ হাসিনা বহুত পদক পাইছিল, বহুত ডক্টরেট ডিগ্রি মাথায় করে, আপনি আমার কলিগ ছিলেন, মাথায় ঝুরিত করে নিতে পারবেন না, যেখানে গেছে এনে পিএইচডি পাইছে। ও পিএইচডি ওরকম হয়েছে নাকি? আপনার নোবেল প্রাইজ পাইছে উনি, এরকম জনশ্রুতি আছে আর কি, উনি বিল ক্লিন্টনের ওয়াইফের ক্লাসমেট ছিল। এখন তো অনেকেই তো দেখা যায়, এখন তো নোবেল প্রাইজ হয় নানান ইস্যুতে, আপনার তাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়, এ তো আমেরিকান কন্ট্রোলে। ডক্টর ইউনূস সাহেব তো আমেরিকান সিটিজেন, দিয়ে দিছে, দেশের লোক দিয়ে দিছে, সমস্যা কি? তো যাই হোক, তারপরেও তো আমাদের সাকিব আল হাসান, তিনি তো আমরা গর্ব করি, সারা পৃথিবীতে চেনে তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনে, আমরা গর্ব করি। মানুষ ফেরেশতা না, দোষ ত্রুটি আছে, কিন্তু উনি যে চালাকি করে, চতুরতা করে, এই গরিব দেশে খেলাধুলা করে, এই ধরেন বলেন তো দেখি, একমাত্র আওয়ামী লীগ ছাড়া ওনার সমর্থক তো সবাই ছিল। উনি নিজে হাতে, এক সময় আওয়ামী লীগও সমর্থক ছিল, বিরোধটা তো পরে হয়েছে। না, আমি বলছি তখন ভাগাই দিছে আওয়ামী লীগকে, সবাই তো একসাথে ছিল। উনি নিজে কিন্তু 2 ভাগ করে ফেলছে এখন। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে বিএনপিকে বিরোধী দল বানাইছে তিনি। জাপান যা বললো না, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, পরে মিটিং ডাকছে না, 28টা দল গেছে, তার 25টাই গেছে ডিসেম্বরে নির্বাচন চাই। উনি যদি ডেমোক্রেসির প্রতি যদি নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারতেন, তাহলে তো তখনই বলা হতো যে আমি ভুল করে ফেলছি, দিয়ে দিলাম। আপনি যে বিভক্তির কথা বললেন, আমরা যদি রাজনৈতিকভাবে ধরি, সেক্ষেত্রে যারা ডক্টর ইউনূসের পক্ষেই ছিল শুরু থেকে, সব ক্ষেত্রে, সব বিষয়ে, সব সিদ্ধান্তে, তারাই তো এখন তাদের সাথে নাই। তারা নাই, মানে অন্তত সমালোচনা করছে, বিরোধিতা করছে। বিরোধিতা, ওই তো লন্ডনে যেটা হয়েছে, আপনি যেটা বললেন যে আগে বিএনপি কেন খুশি, ওরা কেন দুঃখী, তাহলে ওরাও বোঝে নাই, বিএনপিও বোঝে নাই, ব্যাপারটা তাই। ইউনূস সাহেব একমাত্র ব্যক্তি যিনি জিতেছেন, তিনি ফাঁক রেখেছেন, সব জায়গায় মেয়ে বসায় দিছে, যা এখন করলে করবে, না করলে তার খুশি। হ্যাঁ, সব রেখে খেলতেছে। আর যেটা নাখোশ হয়েছে, ধরেন জামাত বলেন, এনসিপি বলেন, ওরা এরা তো সরকারে আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে চাকরি, তারা হয়তো না বুঝে বেজার হয়েছে, বুঝতে পারলে এখন আবার খুশি হয়ে যাবে।
না এই যে আপনি বলেন যে ইউনূস সাহেব জিতেছে, এটা যদি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই এনসিপি জামাত এরা খুশি হয়ে যাবে। তাহলে আমরা দীর্ঘদিন আসি, আমরা দরবেশ, দেখেন না তো উনি একাই তো সবার সাথে খেলছেন, ভালোই খেলছেন। উনি বলছিলেন না উনি আন্তর্জাতিক খেলোয়াড়। এখনো খেলাধুলায় উনি জিতে আছেন, জি এখনো খেলাধুলায় দেখা যাক নির্বাচন নিয়ে খেলাধুলায় পরবর্তীতে কারা জিতে। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এবারও সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি জনাব এম এ আজিজ এবং জনাব গোলাম মাওলা রনি। রনি ভাই, জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার বক্তব্যের আরেকটু অংশ বলি। তিনি সরকারের উদ্দেশ্যে বলছেন আপনাদের রেটিফিকেশন লাগবে পরবর্তী সংসদে, এটাও আপনারা মাথায় রাখবেন, এবং রেটিফিকেশন লাগলে এর লেজিটিমেসি কিভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে সেটিও আমরা বিবেচনা করব। সুতরাং গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। একরকমের হুমকি কি? হুমকি, একেবারে ডাইরেক্ট হুমকি। এখানে আমরাই দেবো, কথাটা একটু ঠিক বলেন। হ্যাঁ, তার মানে উনি ধরেই নিচে ক্ষমতায় আছে, এটাই তো সবাই জানে এবং সেটাই তো হওয়ার কথা। এখানে যদি কথা একটা, তাই বলে পলিটিক্স এটা বলে না। এখানে সালাউদ্দিন সাহেবের পক্ষে যদি আমি বলি, আমরা বলতে উই আর দ্য পলিটিশিয়ান, এটা ভাবে যদি ধরেন, যদি লিবারেল ধরেন, আর যদি নেতিবাচক না, তাহলে মানে আমরা তো ক্ষমতায় এসে গেছি, উই বিএনপি। ফলে আমাদের সঙ্গে আপনি যে আচরণ করছেন এই আচরণ ঠিক হচ্ছে না, এটা হলো বোঝা। এখন যে যেইভাবে নেয় আর কি, কিন্তু কথা যাই বলুন না কেন, মানে উনি যদি মানে শুধু বিএনপিকে বুঝিয়ে থাকেন অথবা পলিটিশিয়ান বুঝিয়ে থাকেন, কথা সত্য। এই সরকার যেদিন থেকে ক্ষমতায় এসেছে, মানে যেদিন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব হয়েছে তার থেকে আজ অবধি আপনি যদি এই সরকারের কার্যক্রম, কর্মকাণ্ড, এই সরকারের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জটিলতা, এই সরকারের শপথ, প্রতিটি জায়গায় যদি ধরেন তাহলে 133 বছর করে কারাদণ্ড বা 1033 বার ফাঁসি দেওয়ার মতো আপনি অনেক উপকরণ পাবেন। এবং এই পুরো জিনিসটিকে যারা মিনিমাইজ করবে তারা হলো দ্য পলিটিশিয়ানস, আগামীতে যারা ক্ষমতায় আসবে। এর বাইরে কোনো উপলক্ষ নেই। যদি এটা পলিটিশিয়ানদের হাতে না সমাধান করে এটা যদি মিলিটারি সলিউশনে চলে যায়, অথবা ধরুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমাদের সহযোগিতা নিয়ে আরও 20 বছর ক্ষমতায় রইলেন, কিন্তু সমস্যার সমাধান হবে না, ঝুলে থাকবে, সমস্যা ঝুলে থাকবে। এবং এটা টুডে টুমরো পরবর্তী জেনারেশনকে এটা মানে যাকে বলা হয় দায় পরিশোধ করতে হবে। আপনি চিন্তা করতে পারেন 1971 সনের দায় এসে 1916, 17, 18 সনে, মানে 2018 সনে এটা জামাতকে ভোগাবে, এত মানুষকে ফাঁসিতে দিবে, এটা কেউ কল্পনা করেছে? অথবা শেখ হাসিনা যে সামরিক অভ্যুত্থানকে ভয় পেয়েছে, তার ক্ষমতাচ্যুতিকে ভয় পেয়েছে, এবং যেভাবে সে সংবিধান সংশোধন করেছে তাতে তো মনে হয়েছে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের বাইরে কোনো কিছু যাবে না, পাতার মতো উড়ে গেছে সমস্ত কিছু। এখন দেখেন আজকে যদি আপনি আওয়ামী লীগের ধরেন ওবায়দুল কাদের সাহেবকে, আজকে ওবায়দুল কাদের সাহেবকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোন করেন যে আমি আর বিএনপির সাথে পারছি না, আমি স্পেশাল প্লেন পাঠাচ্ছি, আপনি কলকাতা থেকে বাংলাদেশে আসেন, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি 2 জন পুলিশের কর্মকর্তা পাঠাইলাম, ওবায়দুল কাদের সাহেব প্লেনে আসার আগে আমি যাব না এমন কান্নাকাটি করবে যে ছোটকালে পোলাফান মুসলমানি করতে গেলে যেভাবে টান দেয় পোলাফান বলে আমি ছেলে হইলাম কেন, তো তখন সেইভাবে কাঁদবে আমি কেন ওবায়দুল কাদের হলাম। অর্থাৎ এই যে ট্রাস্ট, আওয়ামী লীগের লোকজনের যে ট্রাস্টটা নষ্ট হয়ে গেছে, তারা বাংলাদেশে এসে ইলেকশন করা তো দূরের কথা, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোন করবে, তারেক রহমান সাহেব ফোন করবে, তারপরে ওবায়দুল কাদের বাংলাদেশে আসবে। আমি যে সেটা কাদের ভাই যেহেতু আমার খুব ঘনিষ্ঠ, তো তারাই আমি সেটা করলাম। এটা অন্য যে কোনো লোক যারা পালিয়ে আছে তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। মানে সরকারের পক্ষে তো বললেও কিন্তু জনরোষের ভয় তারা বাংলাদেশে মাঠে ময়দানে যেতে পারবে না। যে আওয়ামী লীগ বলা হয়ে থাকে 35% ভোট হোল্ড করেন, যে আওয়ামী লীগ দেশের জিডিপির 60% এখনও পর্যন্ত তাদের হাতে, গোপনে এবং প্রকাশ্যে, আর্মস বলেন, অ্যামুনেশন বলেন, যা কিছু বলেন, তাদের যদি জনরসের এই ভয় হয় তাহলে সেই ক্ষেত্রে এখন যে সরকার যারা আছেন, যাদের জনভিত্তি নেই, শুধুমাত্র পপুলারিটি এবং পাবলিক কনসাস, আর কিছু না, তো এই সরকারের পরিণতি কি হতে পারে? এই গেল একটা।
2 নম্বর হলো যে আজিজ ভাই যে কথাটা বলছে এর আগে যে সেটাকে আমি একটু অ্যাড করতে চাই। বাংলাদেশের ইতিহাস আমি যতটুকু পড়েছি তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দিন শপথ নিয়েছেন, কেবলমাত্র আওয়ামী লীগের ধরেন 20-30% লোক, তারা ছাড়া আওয়ামী লীগের লোকও যেইভাবে খুশি হয়েছে এবং যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এরকম ঐক্য 71-এর ছাড়া আর দ্বিতীয়বার বাংলাদেশে হয়নি। এইরকম একটা গোল্ডেন অপরচুনিটি যারা আমরা ধরেন আসিফ মাহমুদের মতো লোক, সার্জিদের মতো লোক, আমরা সবাইকে নেতা মেনে নিয়েছি। ক্যান ইউ ইমাজিন বাংলাদেশে আমরা সালাউদ্দিন সাহেবের মতো নেতাইকে আমি ধরি, তো সালাউদ্দিন সাহেবের মতো নেতা সার্জিসকে নেতা মেনে নিয়েছেন। এ তো মানে কিয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সেই সুযোগটা তো তারা রাখতে পারেনি। সেই সুযোগ আপনি বাংলাদেশে এত বড় বড় মানুষ থাকতে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাকে আমরা মন্ত্রী হিসেবে মেনে নিয়েছি, সচিবরা তার কাছে গিয়ে স্যার বলছে। ক্যান ইউ ইমাজিন, এ তো কিয়ামতের লক্ষণ। কিন্তু এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারিনি। ওই ছেলে বা যারা আছে তারা যদি এটাকে পজিটিভ অর্থে নিত যে এটা আল্লাহর দিয়ে একটা নেয়ামত, অতএব ওই যে তাকে স্যার ডাকছে বা তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বসছে, সে যদি বসতো, আমি তো এই যমুনার যাওয়া তো দূরে করতাম, আমি তো 6 তলায়তে উঠতে পারতাম না। সকালবেলা আমাকে ওই খাসার মধ্যে ঢুকাইছে, মানে সেখানে ঢাকা মেট্রোপলিটন কোর্টে নিয়ে আসামি চুরি ডাকাতি যারা আছে খাসার মধ্যে ঢুকেছে। আপনি জানেন না, আমি তো আসামি হিসেবে গেছি, ওই খাসার মধ্যে ঢুকার পরে যে মানসিক অবস্থা হয়, আপনি একটা ষাঁড়কে খোয়ারের মধ্যে ঢুকালে ওই ষাঁড়ের যে অবস্থা হয়, একটা জলযন্ত্র মানুষকে ঢাকা মেট্রোপলিটন কোর্টে লোহার খাসার মধ্যে ঢুকালে তার চেয়ে নিজেকে ছোট মনে হয়। ওখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকছেন। তো সেই ইউনূস সাহেবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যমুনাতে গার্ড অব অনার দিয়ে ঢুকালেন, ওনার তো সেজদায় পড়ে যাওয়া উচিত ছিল। সেই প্রতিদান তিনি জাতিকে দিতে পারছেন না মনে করছেন, একদম উনি নিজের প্রতি জুলুম করছেন, মানে নিজের প্রতি তার জুলুম হয়ে গেছে। আমি রনিবার সাথে মিলে বলছি যে ইউনূস সাহেবই জাতিটার তিনি নিজের সম্মান রাখতে পারে এবং জাতিকেও বাঁচাতে পারে। যে আমরা যে ফোরকাস্টটা করছি, রনিভাই বলছেন না অন্তত 15 বছর একটা ব্রিদিং টাইম লাগে, সেটাও লাগবে না। উনি যদি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার পেন্ডিং আছে, হিয়ারিং দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়ে উনি যদি থাকুক, উনি থাকবে, উনি হেল্প করবে একটা নিরপেক্ষ নির্বাচন যদি করে দেয়, তারপরে যে ক্ষমতায় আসুক সমস্যা নেই। তার এনসিপি যদি জামাত ইসলাম এরা যদি ঘাউ করে যে তাহলে তোমরা ইলেকশন করে যেত, নিরপেক্ষ হয়ে যায়। মানে যেটা রনি ভাই বলছিলেন, রাজনীতিবিদ, আমি কোনো দলের বলছি না, অ্যাজ এ হোল যারা আগামী সংসদে থাকবেন, তারাই তো ওনার এবং ওনার সরকারের সকল দায় মুক্তি দেবে, সবকিছুর বৈধতা দেবে। অবশ্যই, এর তো আর কোনো বিকল্প নাই জোর করে ক্ষমতা থাকা ছাড়া। তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝেন না তা তো না। সেক্ষেত্রে কেন তিনি বিএনপির মতো দলের প্রতি এমন আচরণ করেন? হ্যাঁ, তা কেন করেন? কারণ হচ্ছে একটা উদাহরণ, একটা মানুষের একবার উদাহরণ সৃষ্টি হলে সারা জীবন রেফারেন্স থাকে। গ্রামীণ ব্যাংকে 65 বছরের রিটায়ারমেন্ট, উনি কি এমডি ছাড়তে চেয়েছেন? তার মানে তিনি রাষ্ট্র ক্ষমতা ছাড়বেন না, সেই আশঙ্কা করছেন। উপদেষ্টা বানাতে চাইছে গ্রামীণ ব্যাংকে, এটা সত্য, উনি ওটা রাজি না, চেয়ারম্যান বানাতে চাইছে, কিন্তু উনি এমডি থাকতে চায়, এক্সিকিউটিভ পাওয়ার, অর্থাৎ একা সব চালাবে। এখনো সরকার সেই স্বপ্ন দেখলেই হবে না, যেটি রনি ভাই বলছিলেন যে 50 বছর 100 বছর পরও তার পরিণতি ভোগ করতে হয় এবং ইতিহাসের দায় মেটাতে হয়। অনেক ধন্যবাদ আজিজ ভাই, অনেক ধন্যবাদ রনি ভাই, যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে এবং পরে যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 8টায়। আবারও বলছি, পুনঃপ্রচার সকাল 7টায় হতো, এখন থেকে সকাল 8টায় হবে। আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।